ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ক্রীড়া সাংবাদিক রাজ শুভ নারায়ণ চৌধুরী। আমাদের আজকের আলোচনার বিষয় শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ, পরবর্তী টার্গেট কি? শুভ, বাংলাদেশের বিশ্বকাপ শেষ হলো, মোটামুটি সেকেন্ড রাউন্ড থেকে তারা বিদায় নিল। পরবর্তী লক্ষ্য কি বাংলাদেশের ক্ষেত্রে? যেটা হয় পরবর্তী লক্ষ্য, ব্যাপারটা বলাটাই আসলে একটু হাস্যকর হয়ে যায়, কারণ এটা নিয়ে অনেক কথা হয়েছে। মানে সব এক ধরনের টল হয় যে আমাদের সবসময় লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ, কিন্তু সেটা আমরা বাদ দিই। আমরা আসলে আমাদের কি লক্ষ্য হওয়া উচিত? আসলে পরবর্তী লক্ষ্য বলতে এখন অ্যাকচুয়ালি লক্ষ্য কিন্তু খুব একেবারে সেট, কারণ আপনার সামনে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ওয়ানডে যদি আমরা বিবেচনা করি, তারপর ওয়ানডে বিশ্বকাপ হচ্ছে 2027 সালে, আবার টি-20তে আবার পরের বিশ্বকাপ হচ্ছে 2026 সালে। টেস্টে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যে 2 বছর করে একটা চক্র চলে, যে সাইকেল, ওই সাইকেলে অলরেডি একটা নতুন যে সাইকেল সেটাতে খেলছে অলরেডি, যদি এবং সেখানে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত 4 ম্যাচে একটা টেস্ট জিতে বাংলাদেশ নিচের দিক থেকে 2 নম্বরে আছে। তো সেক্ষেত্রে পরবর্তী লক্ষ্য কিন্তু খুবই সহজ একদিক থেকে বিবেচনা করলে। আপনার লক্ষ্য বলতে কি, আমরা ভালো খেলবো, কিছু জিতবে, এই তো। সেক্ষেত্রে সামনে 1 বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সো সেখানে ভালো করাটাই এখন থেকে লক্ষ্য হওয়া উচিত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যদি ওইভাবে বলি, প্রায় 26 বছর যেটা বাংলাদেশ আইসিসি সহযোগী সদস্য থেকে পুরো সদস্য, পূর্ণাঙ্গ সদস্য, একটা লম্বা সময় বাংলাদেশ কিন্তু ক্রিকেট খেলেছে। এখন কি ভালো খেলে হারার সময় কি আমাদের আসলে আছে? নিশ্চয়ই খেলা হারজিত থাকবে, কিন্তু আমরা যে বারবার ভালো খেলে হারছি, এটা কতটা গ্রহণযোগ্য? প্রথমত আমরা ভালো খেলে হারছি কিনা সেটাও একটা কিন্তু বড় প্রশ্ন হয়ে যায়। যেমন আজকের ম্যাচটাই যদি আপনি দেখেন, আজকে আফগানিস্তানের সাথে যে ম্যাচটা, বাংলাদেশের প্রথম টার্গেট ছিল যে 12 ওভার 1 বলের মধ্যে জিততে হবে। সেটা এই পিচ যেরকম, সেটাতে হয়তো কঠিন ছিল, কিন্তু ফাইন, সেটা বাংলাদেশ করতে পারলো কি পারলো না সেটা পরের আলোচনা। কিন্তু বাংলাদেশ সেটা করতে চেয়েছে কিনা, নাজমুল হাসান শান্ত পরে প্রেস কনফারেন্সে এসে বললেন যে বাংলাদেশ প্রথম 6 ওভার পর্যন্ত দেখেছে যে পারা যাবে কিনা। যখন বুঝেছে যে না, পারা অতটা খুব একটা সহজ হবে না, কঠিন হবে বা সম্ভব না, তখন হচ্ছে আস্তে আস্তে ওনারা ঠিক আছে, আমাদের আর এই দিকে আমরা চেষ্টা না করে আমরা ম্যাচটা জেতার চেষ্টা করি। শেষ পর্যন্ত সেটাও হয়নি। তো এখন এই যে এটার পর থেকে আলোচনা আসছে যে বাংলাদেশের ইন্টেন্ট, কারণ যখন আপনি দেখছেন যে আপনার বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে সত্যি, যদি আমরা যদি একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার মতো দল এবার ছিল না। কারণ আপনি সুপার 8-এ 3 ম্যাচের মধ্যে প্রথম 2টাতে হেরে গেছেন, তারপর অন্য দল ভালো খেলেনি বলে বা অন্য দল হেরে গেছে বলে কাগজে কলমের হিসাবে আপনার সেমিফাইনালে যাওয়ার একটা সমীকরণ এলো। বাট যোগ্যতার হিসাব যদি একপাশে রাখি, বাস্তবতার হিসাবে একটা সুযোগ এসেছিল। বাংলাদেশ কখনো সেমিফাইনালে খেলেনি, সেখানে যখন একটা সুযোগ এলো, বাংলাদেশের মানে যে কোনো দলই চেষ্টা করবে যে কোনোভাবে সেই সুযোগটা নেওয়ার। কারণ আলটিমেটলি বাংলাদেশ যদি সেমিফাইনালে খেলে, দিন শেষে মানুষ এটাই মনে রাখবে যে বাংলাদেশ সেমিফাইনালে খেলেছে। যেমন আফগানিস্তান যেটা করেছে, আফগানিস্তান কিন্তু সবটুকু দিয়ে লড়েছে এবং আফগানিস্তান যোগ্য দল হিসেবে যাচ্ছে। ওরা নিউজিল্যান্ডকে হারিয়েছে, পুরো খেলাটাই মানে তাদের মধ্যে একদম ক্ষুধা যে আমরা জিততেই হবে, এরকম একটা চেষ্টা কিন্তু তাদের পুরো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই ছিল। খুব চেষ্টাটা তাদের মধ্যে ছিল। এবং আফগানিস্তানের মধ্যে এই জিনিসটা, যেমন আফগানিস্তান কিন্তু আপনি যেটা বলছিলেন, বাংলাদেশ 24 বছর হয়ে গেছে আইসিসির পূর্ণ সদস্য। 2000 সালে বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছে, আফগানিস্তান 2009 সালে প্রথম ওয়ানডে খেলেছে, আর টেস্ট খেলেছে 2018 সালে। সো সেই হিসেবে তাদের পূর্ণ সদস্য দেশ হিসেবে মাত্র পথ চলাটা মাত্র 6 বছরের। এই 6 বছরের মধ্যে ওরা এর মধ্যেই বিভিন্ন, এর আগেও কয়েকটা টুর্নামেন্টে, যেটাকে তখন হয়তো আমরা আপসেট বলতাম যে বড় দলকে হারিয়েছে, এবার সেখানে তারা গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারালো, সুপার 8-এ এসে অস্ট্রেলিয়াকে হারালো এবং এবার বাংলাদেশকে হারিয়ে যোগ্য দল হিসেবে সেমিফাইনালে চলে গেল। এবং এটার একটা বড় কারণ হচ্ছে তাদের সেই ইচ্ছাটা ছিল। বাংলাদেশের ইচ্ছা ছিল কিনা এটা কিন্তু এখন আজকের পর আসলেই কোশ্চেনটা উঠছে, এবং সেটা শুধু বাংলাদেশে না, বাইরে বিভিন্ন সাংবাদিক বলুন, প্লেয়ার, অন্যান্য দেশের খেলোয়াড় বলুন, তারা সবাই বাংলাদেশের যে ইন্টেন্ট নিয়ে কোশ্চেন তুলছে। একটা খেলার মধ্যে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আফগানিস্তান যখন মাঠে খেলছে যারা, এবং বাইরে তাদের যারা সাইড লাইনে বসে আছেন, অর্থাৎ কোচ এবং আদার্স প্লেয়ার, তাদের যে শারীরিক ভাষা এবং আমাদের যারা আউট হয়ে গিয়ে বসে আছেন বা সাইড লাইনে যারা বসে আছেন, তাদের শারীরিক ভাষার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমাদের যারা, তাদের কিন্তু মনে হচ্ছে যেন অনেক রিল্যাক্স, যে আমি 0 রানে আউট হয়েছি বা বাংলাদেশ খেলছে, ওকে জিতলে জিতলাম, না জিতলে না জিতলাম, এরকম একদম রিল্যাক্সনেস তাদের মধ্যে আছে। কিন্তু সেটা কিন্তু আফগানিস্তানের মধ্যে দেখা যায়। মনেই হচ্ছে যে তাদের যেন একটা জীবন মরণ একটা জয়, মানে আমাকে আনতেই হবে, জয় সিনে আনতেই হবে। আসলে এই সমস্ত ম্যাচে যেটা হয় যে আপনার যে ইংরেজিতে হু ওয়ান্টস ইট মোর, এই জিনিসটাই হচ্ছে ব্যবধানটা গড়ে দেয়। আজকে যেটা হচ্ছে, আজকে আফগানিস্তান বেশি চেয়েছে জেতার জন্য, যেটা বাংলাদেশের দিক থেকে দেখা যায়নি।
একটা প্রসঙ্গ আসছে যেহেতু এই প্রসঙ্গ শেষ, যে ওয়ার্ল্ড কাপ আমাদের এবারের মতো শেষ হয়ে গেল, আমরা পরবর্তী লক্ষ্য যদি অর্জন করতে চাই, মানে এখন তো আসলে শুধু ভালো খেলাটা আমাদের মূল লক্ষ্য হতে পারে না। আমাদের একটা টুর্নামেন্ট জয় হতে চাইতে পারি, আমরা একটা বিশ্বকাপ জয় চাইতেই পারি আমরা যে কোনোভাবে। তো সেক্ষেত্রে এখন যে দল আছে, দলে কি কোনো চেঞ্জ আসার দরকার আছে? সত্যি বলতে আপনি যদি এই বিশ্বকাপের পারফরমেন্স দেখলে বাংলাদেশের পুরো ব্যাটিং অর্ডারটাই হয়তো তাহিদ হৃদয় ছাড়া পুরো ব্যাটিং অর্ডারটাই বদলে ফেলা উচিত, যদি এভাবে বিবেচনা করেন। কিন্তু এটা তো আর সম্ভব হয় না আসলে। এবং বাংলাদেশের পাইপলাইনও আসলে খুব একটা বেশি যে স্ট্রং তা না। আপনি যেমন লিটন দাস আজকে রান করেছেন, কিন্তু তার আগে প্রায় প্রত্যেকটা ম্যাচে উনি রান পাননি। কিন্তু তখন প্রশ্ন হচ্ছে লিটন দাসের বিকল্পকে, বিকল্প নেই। নাজমুল হোসেন শান্ত বিকল্প আপনি সেভাবে খুঁজে পাবেন না। বিকল্প যেটা হচ্ছে যে বিকল্প খুঁজতে গেলে আপনাকে 2 বছর 3 বছর একটা টাইম দিতে হবে। তো সেটা তো আসলে সম্ভব না। সো এই ক্ষেত্রে যারা ইয়াং তাদেরকে আপনি এখন নতুন পাইপলাইনে অনেক প্লেয়ার আসার আগ পর্যন্ত এইভাবে পুরোটা তো চেঞ্জ করা যায় না। এক্ষেত্রে আপনার কোশ্চেন উঠতে পারে দুজন সিনিয়র প্লেয়ার নিয়ে, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই দুজন অনেক ভক্ত বাংলাদেশে আছেন, তাদের হয়তো খারাপ লাগবে কথাটা, কিন্তু সত্যিটা হচ্ছে দুজনেরই বয়স হচ্ছে। এবং এই বিশ্বকাপে দুজনের পারফরমেন্স যদি আপনি দেখেন, সাকিব আল হাসান শুধুমাত্র নেদারল্যান্ডসের সঙ্গে 64 রানের একটা ইনিংস ছাড়া তার কাছ থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ তেমন কিছুই পায়নি, ইভেন বোলিংও বাংলাদেশ তেমন কিছু পায়নি। আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে একটা মানুষের একটা ধারণা হচ্ছে যে তিনি ফিনিশার, বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেন। কিন্তু এই বিশ্বকাপে যদি একবারে যদি মোটা দাগে আমি বলি, মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ছক্কা ছাড়া, মানে যেটা ইম্প্যাক্ট ফেলে ম্যাচে, এরকম কোনো কিছুই বাংলাদেশ পায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে একটা ছক্কা মেরে তিনি, হ্যাঁ এর আগে তাহিদ হৃদয় বা অন্যরা ম্যাচটাকে ওই পর্যন্ত নিয়ে এনে তারপরে ছক্কা মেরে জেতালেন। সাউথ আফ্রিকার সাথে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলেন। এবং এরপর থেকে নেদারল্যান্ডের সাথে 21 বলে 25 রানের একটা ইনিংস ছাড়া তার কাছ থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ না রান পেয়েছে, না স্ট্রাইক রেট তার ভালো ছিল। তো সেদিক থেকে দুইজনেরই বয়স হয়েছে এবং মাহমুদুল্লাহ অলরেডি টেস্ট ছেড়ে দিয়েছেন। দুজনেরই আমার মনে হয় টি-20-তে, এটা যদি যেমন ভারতের ক্ষেত্রে বলা হয় যে এই বিশ্বকাপের পরে হয়তো ভারত কোহলি এবং রোহিতের মতো প্লেয়ারকে জানিয়ে দেবে যে টি-20-তে আর তারা হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে এই শক্ত অবস্থানটা নেওয়াটা আমার মনে হয় জরুরি, যে এই দুজনের বয়স হয়েছে এবং এরকম যারা আছেন তাদেরকে অ্যাটলিস্ট টি-20 থেকে আপনার পরিকল্পনা থেকে বাদ দিয়ে নতুন একটা টিম গড়ে ফেলা যায়। এবং এটা একটা আরেকটা সুবিধা হচ্ছে, এটাতে কিন্তু আপনার পাইপলাইনও তৈরি হয়। কারণ আপনি যেমন এই যে ভারত জিম্বাবুয়ের সাথে সিরিজের জন্য যে দলটা দিয়েছে, এখানে বিশ্বকাপ দলের বেশিরভাগ প্লেয়ারই নেই। কারণ এইভাবে সিরিজ খেলে তো তাদেরকে ইন্টারন্যাশনাল স্টেজের সাথে ঘুরে ফিরে একই প্লেয়ার হলে তো নতুন প্লেয়ার আসলে আসবে না। হাতুরু সিং এর প্রসঙ্গ প্রায়ই আসে কোচ হিসেবে তার অধীনে আসলে বাংলাদেশ কতটা ভালো করবে নেক্সট, যদি আমি পরবর্তী টার্গেটগুলোর কথা ধরি? প্রথম কথা হচ্ছে হাতুরু সিংহে যেমন কিন্তু সে কিন্তু খুব প্রভাবশালী কোচ, ওই বাংলাদেশের দল গঠন পর্যন্ত সবকিছুতে তার একটা হাত থাকে। সেই হিসেবে যদি বলি, সেই হিসেবে যদি হাতুরু সিংহে যদি আপনি টেকনিক্যাল দিক বিবেচনা করেন, হাতুরু সিংহে ভালো কোচ। ওকে, কিন্তু প্রথম কথা হচ্ছে হাতুরু সিংয়ের হাতে যে খেলোয়াড় আছেন তাদের যে স্কিল সেট আছে সেটা কতটুকু ভালো বা খারাপ সেটা নিয়ে কোশ্চেন তোলা যায়। আর হাতুরু সিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, উনি টেকনিক্যালি উনি ভালো, কিন্তু তার কিছু ডিসিশন নিয়ে আপনার প্রশ্ন উঠছে। যেমন এই বিশ্বকাপে আপনার টিমের একাদশ গঠন বলতে থেকে শুরু করে অনেক কিছু নিয়ে কোশ্চেন উঠেছে। শরীফুল ইসলাম বাংলাদেশের বাঁহাতি পেসার, তাকে উনি প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে চোট পেয়েছিলেন। তারপর প্রথম 2টা ম্যাচের জন্য উনি ফিট ছিলেন না। বাট তারপর যখন এলেন, বাংলাদেশ কয়েকটা ম্যাচ, বাংলাদেশ বেশিরভাগ ম্যাচই খেলেছে কিন্তু বোলিং পিচে। তো সেক্ষেত্রে বাংলাদেশ বেশি অন্য কোনো দল হলে হয়তো এই সাহসটা করতো যে আমরা 4টা পেসার নিয়ে খেলি, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বারবার অনেক হচ্ছিল শরীফুল ইসলামকে কেন খেলানো হচ্ছে। যেমন ভারতের বিপক্ষে ভারতের কোহলি এবং রোহিত দুজনই বাঁহাতি পেসারের এগেইনস্টে, দুজনের উইকনেস বিশ্বের সবাই মোটামুটি জানে, যেটা পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বা মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার, এদের এগেইনস্টে দুজনের, হ্যাঁ শরীফুল ওদের পর্যায়ের বোলার হয়তো না, বাট স্টিল বাঁহাতি পেসারের যে কোনটা, যে অ্যাঙ্গেলটা থেকে বলটা আসে, সেটাতে দুজনের অসুবিধা হয়। কিন্তু ভারতের সাথে বাংলাদেশ শরীফুলকে 2টা পেসার নিয়ে খেলেছিল, শরীফুলকেও নেয়নি, তাসকিনকেও বাদ দিতে, দুটো ডিসিশনই কোশ্চেনেবল। তারপর ধরুন আজকে দেখুন বাংলাদেশের এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো ব্যাটিং যদি করে থাকেন সেটা হচ্ছে তাহিদ হৃদয়, একমাত্র যদি কাউকে আপনি বলে থাকেন যে জয়ের জন্য চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি তার মধ্যে টি-20তে কিন্তু আপনি আসলে পার্সোনাল মাইলস্টোনের জন্য খেলে লাভ নেই, আপনাকে দলের জন্য খেলতে হবে। এই জিনিসটা তাহিদ হৃদয়ের মধ্যেই দেখা গেছে এই বিশ্বকাপে এখন পর্যন্ত। বাংলাদেশের এই বিশ্বকাপ ধারাবাহিক ব্যাটসম্যানও তিনি ছিলেন, কিন্তু আজকে যখন আপনার 12 ওভার 1 বলের মধ্যে জেতার একটা চ্যালেঞ্জ ছিল, তাহিদ হৃদয় কিন্তু অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান।
আপনি 12 ওভার 1 বলের মধ্যে যখন জেতার দরকার, তাহিদ ওকে নামানো হলো 6 নম্বরে। তো এটা নিয়ে এই ডিসিশনগুলো নিয়ে কোয়েশ্চেন হচ্ছে। তো এই ক্ষেত্রে হাথুরু সিং এর কিন্তু ইন গেম ম্যানেজমেন্ট যেটাকে বলে যে খেলার ভিতরে ইয়ে করা, এই জিনিসগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে। লাস্ট কোশ্চেন ছোট করে জানতে চাই যে আমাদের প্লেয়ার হান্টের জন্য তো প্রধান কাজ হচ্ছে বোর্ডের। বোর্ড আসলে কতটা করতে পারছে খেলা নিয়ে? বোর্ড কি খেলা নিয়ে বেশি আলোচনায় থাকছে না বাইরের অন্য বিষয় নিয়ে আলোচনা বেশি হচ্ছে? সত্যি বলতে এটা বাংলাদেশের জন্য খুবই আনফরচুনেট যে বোর্ডের প্রথম কথা হচ্ছে বোর্ডের কর্মকর্তাদের কিন্তু এতটা হাইলাইট আপনি বিশ্বের অন্যান্য দেশে যদি দেখেন, বোর্ডের কর্মকর্তারা এতটা হাইলাইটেড হন না। শুধুমাত্র এই উপমহাদেশে যে বোর্ডগুলো ছাড়া। অস্ট্রেলিয়া, যেমন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে আপনি ক্রিকেটে যারা কাজ করেন তাদের অনেককে জিজ্ঞেস করেন, কেউ বলতে পারবে না। নিউজিল্যান্ড বলতে পারবে না, ইংল্যান্ড বলতে পারবে না। এটাই হওয়া উচিত, কারণ যারা প্রশাসক তারা পর্দার সাপোর্ট করবে, পর্দার পর্দার পেছনে আড়ালে কাজ যে করবেন। কিন্তু support বাংলাদেশের মতো বা উপমহাদেশের মতো দেশগুলোতে উনারাই সামনে চলে আসেন। বাট উনারা সামনে চলে আসলেও প্রবলেম হতো না যদি উনাদের অন্যান্য কাজগুলো ঠিক থাকতো। যেমন বাংলাদেশে ধরেন একটা লিগ, একটা দেশের ঘরোয়া ক্রিকেট যখন উন্নত হবে তখন হচ্ছে সেটা আন্তর্জাতিক ক্রিকেটে সেটা ছাপ পড়বে। ঘরোয়া ক্রিকেটে কোন পিচে খেলা হচ্ছে বা কিরকম মানের খেলা হচ্ছে, আম্পায়ারিং কেমন হচ্ছে, এগুলো নিয়ে অনেক কোশ্চেন আছে। এগুলো যতদিন ঠিক না হবে ততদিন আপনি বাংলাদেশের পাইপলাইনে তৈরি হবে না, প্লেয়ারও পাবে না, ইন্টারন্যাশনাল স্টেজেও ভালো হবে না। তার মানে আসলে একটা বড় পরিকল্পনা এবং বড় চেঞ্জ নিয়ে আমাদের সামনে যদি আমরা এগোতে না পারি, তাহলে আসলে ওই যে পরবর্তী টার্গেট আসলে সবসময় পরবর্তী ওয়ার্ল্ড কাপই রয়ে যাবে আসলে। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে।